আজকের এই শর্ট ভিডিওতে আমি সেল মেমব্রেন সম্পর্কে ডিসকাস করব এবং সেল মেমব্রেন সম্পর্কে ডিসকাস করার ক্ষেত্রে জেনারেলি সেল মেমব্রেনের স্ট্রাকচার অ্যাকর্ডিং টু দ্য ফ্লুইড মোজাইক মডেল এটাই আজকের ভিডিওর মেইন ডিসকাশন পয়েন্ট হবে। তো এই সেল মেমব্রেন এটা খুবই ইম্পর্ট্যান্ট নিটের জন্য, কারণ প্রত্যেক বাড়ির নিটে কিছু না কিছু কোশ্চেন সেল থেকে যেমন থাকে সেই কোশ্চেন সেল মেমব্রেন থেকেও থাকতে পারে। আর যেহেতু সেল ফর্মস দ্য বাউন্ডারি বিটুইন দ্য সেলুলার কম্পোনেন্টস অ্যান্ড দ্য সারাউন্ডিং, তাহলে সেলুলার কম্পোনেন্টস আর সারাউন্ডিংয়ের মধ্যে যেহেতু বাউন্ডারি হিসেবে দাঁড়িয়ে রয়েছে সেল মেমব্রেন, তাই যে কোনো হিউম্যান ফিজিওলজিক্যাল প্রসেসেস বোঝার জন্য সেল মেমব্রেনকে পুঙ্খানুপুঙ্খভাবে জানাটা খুবই জরুরি। কারণ তুমি যদি সেল মেমব্রেনের স্ট্রাকচার, সেল মেমব্রেনটা ঠিক কেমন, কী ধরনের মলিকিউল দ্বারা তৈরি, সেগুলো যদি তুমি না ভালো করে বোঝো, তাহলে কোনো একটা ফিজিওলজিক্যাল ঘটনা কেন ঘটছে সেটা বুঝতে অনেক সমস্যা দেখা দিতে পারে। আর যেহেতু টোটাল হিউম্যান ফিজিওলজিটাও নিটের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, তাই সেল মেমব্রেনটা ইনডাইরেক্টলিও খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। তো সেক্ষেত্রে ফ্লুইড মোজাইক মডেল সম্পর্কেই আজকে মেইনলি ডিসকাস করব। তো দেখো, সবার ফার্স্ট যে কথাটা মাথায় আসে যে ফ্লুইড মোজাইক মডেলকে কে প্রপোজ করেছিল। তো এটা হচ্ছে একটা ইম্পর্ট্যান্ট ইনফরমেশান যে ফ্লুইড মোজাইক মডেল দিস ওয়াজ প্রপোজড বাই টু সায়েন্টিস্টস, সিঙ্গার অ্যান্ড নিকলসন। এবং এখানে যে ইয়ারটা রয়েছে সেটাও খুবই ইম্পর্টেন্ট, ইন 1972। কারণ এই যে ইয়ারটা এনসিআরটিতেও দেওয়া রয়েছে, যেহেতু ইয়ারটা এনসিআরটিতে দেওয়া রয়েছে তাই এই ইয়ারটা তোমাদেরকে মনে রাখতে হবে। 1972-তে সিঙ্গার অ্যান্ড নিকলসন এই দুজন সায়েন্টিস্ট ফ্লুইড মোজাইক মডেলের প্রবর্তন করেন। এবারে ফ্লুইড মোজাইক মডেল, এই নামের মধ্যেই আমরা দুটো ওয়ার্ডকে দেখতে পাচ্ছি। ফার্স্ট যে ওয়ার্ডটা দেখা যাচ্ছে সেটা কি, ফ্লুইড মানে কি, তার মানে কি দাঁড়াচ্ছে যে সেল মেমব্রেন হচ্ছে অনেকটা ফ্লুইডিক নেচারের। এটা কোনো রিজিড, একদম কঠোর কোনো একটা বাউন্ডারি নয়। এটা হচ্ছে আসলে একটা ফ্লেক্সিবল এবং ফ্লুইডিক নেচারের একটা বাউন্ডারি। তাহলে সেল মেমব্রেনের ফ্লেক্সিবিলিটি রয়েছে, সেল মেমব্রেনের ইলাস্টিসিটি রয়েছে, এবং সেটাকে এক্সপ্লেন করতে কে পারছে, সেটাকে এক্সপ্লেন করতে পারে ফ্লুইড মোজাইক মডেল। তো সেই জন্যই মডেলটার নামের মধ্যে রয়েছে ফ্লুইড। তার মানে কি, ইট এক্সপ্লেন্স দ্য ফ্লুইডিক নেচার বা ফ্লুইডিটি অফ সেল মেমব্রেন। এবং যেহেতু সেল মেমব্রেনের মধ্যে ফ্লুইডিক নেচার রয়েছে, তাই সেল মেমব্রেনের অ্যাক্রসে বিভিন্ন ধরনের যে ট্রান্সপোর্ট বা বিভিন্ন ধরনের ফাংশানস যেটা সেল মেমব্রেনের অ্যাক্রসে হয়, সেটা খুবই ইজিলি এক্সপ্লেন করা যায়। তাহলে ফ্লুইডিক নেচার বা ফ্লুইডিটি অফ দ্য সেল মেমব্রেন, এবং এর দরুন কি দেখা যাচ্ছে, সেল মেমব্রেন ইজ ইলাস্টিক অ্যান্ড ফ্লেক্সিবল। ওকে, এবারে নেক্সট হচ্ছে যে টার্মটা আমরা দেখতে পাচ্ছি সেটা কি, মোজাইক। এখানে একটা মোজাইক প্যাটার্ন সেল মেমব্রেনের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে, সেই জন্য মোজাইক টার্মটাও এসছে। মোজাইক প্যাটার্নটা কে তৈরি করছে, প্রোটিনস ইন দ্য সেল মেমব্রেন ফর্ম দ্য মোজাইক প্যাটার্ন। এটা তোমাদের আমি দেখাবো যে প্রোটিনস কীভাবে মোজাইক প্যাটার্ন তৈরি করে। তো ফ্লুইড মোজাইক মডেলে গভীরভাবে ঢোকার আগে আমাদের কয়েকটা পয়েন্ট একটুখানি বুঝতে হবে বা জানতে হবে। যে তার মধ্যে প্রথম কথাটা হচ্ছে যে সেল মেমব্রেন এটা মেজরলি কী কী মলিকিউল দ্বারা তৈরি। তাহলে সেল মেমব্রেনের মধ্যে মেজরলি যে মলিকিউলগুলো থাকে তারা কারা, সেল মেমব্রেনের মেজরিটিটাই লিপিড এবং প্রোটিন দিয়ে তৈরি। তাহলে সেল মেমব্রেনের মেজরিটি কে থাকছে, লিপিড থাকছে অ্যান্ড প্রোটিন থাকছে। তাছাড়া কিছু কার্বোহাইড্রেটও সেল মেমব্রেনের মধ্যে থাকে। তাহলে কিছু কার্বোহাইড্রেটও থাকছে। তাহলে সেল মেমব্রেনের মধ্যে লিপিড থাকে, প্রোটিন থাকে এবং কিছু কার্বোহাইড্রেট থাকে। এক্ষেত্রে একটুখানি লিপিড সম্পর্কে বেশি গুরুত্ব দিয়ে বুঝতে হবে যে আসলে লিপিডটা যে থাকে সেই লিপিডটা আসলে কী ধরনের লিপিড। তো সেল মেমব্রেনের মধ্যে যে লিপিড কন্টেন্ট তার মেজরিটিটাই হচ্ছে ফসফোলিপিড। তাহলে সেল মেমব্রেনে যে লিপিড থাকে তার মেজরিটিটা কি, ফসফোলিপিড।
লিপিড। তাছাড়া কোলেস্টেরলও কিছুটা সেল মেমব্রেনের মধ্যে থাকে, কোলেস্টেরল। ঠিক আছে, এবারে এখানে যে বলছে প্রোটিন থাকে, এই প্রোটিনগুলো কেমন, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে সেল মেমব্রেনের মধ্যে প্রেজেন্ট প্রোটিনগুলো হচ্ছে টারশিয়ারি প্রোটিন, টারশিয়ারি প্রোটিন, সেকেন্ডারি বা প্রাইমারি প্রোটিন নয়। টারশিয়ারি প্রোটিন মানে 3 ডিগ্রি বা গ্লোবিউলার প্রোটিন, 3 ডিগ্রি প্রোটিন কিংবা গ্লোবিউলার প্রোটিন, গ্লোবিউলার প্রোটিন। বোঝা গেল? এবারে সেল মেমব্রেনের ঠিক এই প্রোটিনটার পজিশানটা কি তার উপরে ডিপেন্ড করে প্রোটিনকে আবার দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ইন্ট্রিনসিক বা ইন্টিগ্রাল প্রোটিন, একটা হচ্ছে ইন্ট্রিনসিক বা ইন্টিগ্রাল প্রোটিন, এবং আরেকটা হচ্ছে এক্সট্রিনসিক, এক্সট্রিনসিক বা পেরিফেরাল প্রোটিন, পেরিফেরাল প্রোটিন। তাহলে প্রোটিনের পজিশনের উপরে ডিপেন্ড করে প্রোটিনকে দুভাগে ভাগ করা যায়, ইন্ট্রিনসিক বা ইন্টিগ্রাল প্রোটিন এবং এক্সট্রিনসিক বা পেরিফেরাল প্রোটিন। এবারে আমরা কি দেখলাম, যে কার্বোহাইড্রেটও কিছু থাকে। এই কার্বোহাইড্রেটগুলো আসলে অলিগোস্যাকারাইড, মানে অল্প কয়েকটা অল্প কয়েকটা মনোস্যাকারাইড যুক্ত হয়েই একটা অলিগোস্যাকারাইড তৈরি হয়। সেই অলিগোস্যাকারাইডগুলোই জেনারেলি থাকে, কোনো লং পলিস্যাকারাইড সেল মেমব্রেনে জেনারেলি থাকে না। তাহলে কার্বোহাইড্রেটগুলো আসলে কেমন, অলিগোস্যাকারাইড, অলিগোস্যাকারাইড। এই অলিগোস্যাকারাইডগুলো সিঙ্গুলারভাবে অবস্থান করে না। এই অলিগোস্যাকারাইডগুলো হয় প্রোটিনের সাথে যুক্ত হয়ে থাকে, না হয় লিপিডের সাথে যুক্ত হয়ে থাকে। তো এটা, এই অলিগোস্যাকারাইডটা প্রোটিনের সাথে যুক্ত হয়ে থাকে নাকি লিপিডের সাথে যুক্ত হয়ে থাকে, তার উপরে ভিত্তি করে এদেরকে দুটো নামে ডাকা হয়। যদি কার্বোহাইড্রেটগুলো প্রোটিনের সাথে যুক্ত হয়ে থাকে, তাহলে টোটাল স্ট্রাকচারটাকে বলা হয় গ্লাইকো প্রোটিন। আর এই কার্বোহাইড্রেটগুলো যদি লিপিডের সাথে যুক্ত হয়ে থাকে, তাহলে টোটাল স্ট্রাকচারটাকে বলা হয় গ্লাইকো লিপিড। ঠিক আছে, তাহলে এইগুলো হলো মেজর কম্পোনেন্ট অফ সেল মেমব্রেন। তাহলে সেল মেমব্রেনের মেজর কম্পোনেন্ট, দুটো মেজর বায়োমলিকিউল যারা সেল মেমব্রেনে থাকে, তারা কারা, লিপিড এবং প্রোটিন। ঠিক আছে, এবং স্মল অ্যামাউন্টে কার্বোহাইড্রেটও থাকে। লিপিডের মধ্যে যেটা মেজর অ্যামাউন্টে থাকে সেটা কি, ফসফোলিপিড। ঠিক আছে, তাছাড়া কিছু কোলেস্ট্রলও থাকে। প্রোটিনরা জেনারেলি টারশিয়ারি প্রোটিন হয়, বা 3 ডিগ্রি প্রোটিন হয়, বা গ্লোবিউলার প্রোটিন হয়। এই পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট। প্রোটিনরা জেনারেলি গ্লোবিউলার প্রোটিন হয়, এবং প্রোটিনরা ইন্ট্রিনসিক হতে পারে, এক্সট্রিনসিক হতে পারে। আর কার্বোহাইড্রেট জেনারেলি অলিগোস্যাকারাইড হয়, এবং কার্বোহাইড্রেট গ্লাইকোপ্রোটিন হিসাবে থাকতে পারে কিংবা গ্লাইকোলিপিড হিসাবে থাকতে পারে। রাইট, এবারে আমরা সেল মেমব্রেনে এই সমস্ত মলিকিউলগুলোর অ্যারেঞ্জমেন্টটা কেমনভাবে থাকে সেটা দেখব। তো লেট আস সি। তো জেনারেলি সেল মেমব্রেনকে যদি একটু বুঝতে হয়, তাহলে জেনারেলি এই প্রোটিন লিপিডটা ঠিক কীভাবে অ্যারেঞ্জ হয়ে থাকে সেটা বুঝতে হবে। তো সেল মেমব্রেনের মধ্যে ফার্স্টলি যেটা থাকে সেটা কি, বাই লেয়ার অফ লিপিড মলিকিউলস বা বাই লেয়ার অফ ফসফোলিপিড মলিকিউলস। তাহলে ফসফোলিপিড মলিকিউলের কেমন কেমন অ্যারেঞ্জমেন্ট থাকে, বাই লেয়ার, অর্থাৎ ফসফোলিপিড মলিকিউলগুলো দুটো লেয়ার তৈরি করে থাকে। তো ফসফোলিপিড মলিকিউলগুলো এইভাবে দুটো লেয়ার তৈরি করে থাকে। ফার্স্টে এটা আমি একটা লেয়ার রাখছি, এই যে ফসফোলিপিডগুলো দেখা যাচ্ছে, এইভাবে ফসফোলিপিডগুলো ফার্স্টে একটা লেয়ার হচ্ছে, এবং এর ঠিক নিচে আর একটা লেয়ার থাকে ফসফোলিপিডের। ঠিক আছে, ফার্স্টে হেডগুলো এঁকে নিই, তারপরে টেইলগুলো এঁকে দেবো। ঠিক আছে, এইভাবে ফসফোলিপিডের আর একটা লেয়ার থাকে। ঠিক আছে, এটা হলো বাই লেয়ার অফ ফসফোলিপিড মলিকিউলস। তাহলে এটা কি দেখা গেল, তাহলে এটা আমি কি আঁকলাম, এটা হচ্ছে বাই লেয়ার, মানে দুটো লেয়ার, বাই লেয়ার অফ ফসফোলিপিড। ঠিক আছে, এবং এখানে একটা সিঙ্গেল ফসফোলিপিডকে যদি মার্ক করতে হয়, তাহলে কোনটা হবে, এইটা হচ্ছে একটা সিঙ্গেল, এটা কি একটা সিঙ্গেল ফসফোলিপিড। ঠিক আছে, এইটা হয়ে গেল বাই লেয়ার অফ ফসফোলিপিড। এবারে প্রোটিন মলিকিউলগুলো ঠিক কীভাবে থাকে, প্রোটিন মলিকিউলগুলো এই ফসফোলিপিডের বাই লেয়ারের মধ্যে এমবেডেড, মানে প্রথিত অবস্থায় থাকতে পারে। তাহলে এইভাবে প্রোটিন মলিকিউলগুলো টোটাল ফসফোলিপিডের বাই লেয়ারের মধ্যে এইভাবে ঢুকে প্রথিত অবস্থায় এইভাবে থাকতে পারে প্রোটিন মলিকিউলগুলো। ঠিক আছে, এইভাবে একটা প্রোটিন থাকতে পারে। এবং কিছু প্রোটিন এইভাবে প্রথিত না থেকে এরা পেরিফেরিতে, মানে দুটো সারফেসের দিকে থাকতে পারে। ঠিক আছে, হয় এইভাবে থাকতে পারে, এইভাবে পেরিফেরির দিকে এইভাবে প্রোটিন মলিকিউলটা থাকতে পারে।
বোঝা গেল? এইভাবে পেরিফেরিতে থাকতে পারে কিংবা এইভাবে পেরিফেরিতে থাকতে পারে, এইভাবে পেরিফেরিতে থাকতে পারে প্রোটিন মলিকিউলটা। এবারে তোমরা বুঝতে পারছো যে কোনটা সেলের আউটার সারফেস, কোনটা সেলের ইনার সারফেস। ধরে নিচ্ছি এই দিকটা হচ্ছে গিয়ে সেলুলার সাইটোপ্লাজম, তাহলে এইটা হয়ে গেল সেলের আউটার সারফেস। মানে টোটাল যদি আমি এটাকে এইভাবে দেখাই তাহলে বেটার হবে। এইটা হচ্ছে কি সেলের আউটার সারফেস, আউটার সারফেস অফ সেল। আর এটা কি, এটা হচ্ছে টোটাল ইনার সারফেস অফ সেল, ইনার সারফেস অফ সেল। ঠিক আছে, তাহলে এর মধ্যে তাহলে দেখা যাচ্ছে যে আউটার সারফেস এবং ইনার সারফেস এবং তার মাঝখানে কি থাকছে, তাহলে প্রোটিন বাইলেয়ার থাকছে। প্রোটিন বাইলেয়ারের মাঝখানে কিছু প্রোটিন এমবেডেড বা পরিচিত অবস্থায় থাকছে এবং কিছু প্রোটিন দুটো সারফেসের বাইরের দিকে মানে পেরিফেরিতে থাকছে। তাহলে তোমরা বুঝতেই পারছো যে কোনটাকে ইন্টিগ্রাল প্রোটিন বলবো, কোনটাকে পেরিফেরাল প্রোটিন বলবো। তাহলে যে প্রোটিনগুলো ইন্টিগ্রেটেড অবস্থায় এমবেডেড অবস্থায় থাকছে প্রোটিন বাইলেয়ারের মধ্যে তাদেরকে বলা হয় ইন্টিগ্রাল প্রোটিন। যেমন এই প্রোটিনটা আমরা দেখতে পাচ্ছি, এটা কি হবে ইন্টিগ্রাল প্রোটিন, ইন্টিগ্রাল প্রোটিন, ইন্টিগ্রাল প্রোটিন কিংবা এটাকে কি বলা যায় ইন্ট্রিনসিক প্রোটিন, ইন্ট্রিনসিক প্রোটিন। এবং পেরিফেরিতে বা বাইরের যে কোনো একটা সারফেসের দিকে মানে আউটার সারফেসের দিকে বা ইনার সারফেসের দিকে যে প্রোটিনগুলো থাকে তাদেরকে কি বলা হয় পেরিফেরাল প্রোটিন। তাহলে এই যে প্রোটিনটা দেখা যাচ্ছে এটা কি হবে পেরিফেরাল প্রোটিন, পেরিফেরাল প্রোটিন কিংবা এটাকে এক্সট্রিনসিক প্রোটিনও বলা হয়, এক্সট্রিনসিক প্রোটিন, এক্সট্রিনসিক প্রোটিন। ঠিক আছে, এইবারে কিছু কোলেস্ট্রল মলিকিউল থাকে আমি বলেছিলাম, তো সেই কোলেস্ট্রল মলিকিউলগুলো আসলে এই যে লিপিড বাইলেয়ার মানে ফসফোলিপিডের যে বাইলেয়ার তার মধ্যে থাকে। মানে ঠিক এইভাবে কোলেস্ট্রল মলিকিউলগুলো ফসফোলিপিডের বাইলেয়ারের মধ্যে ইনকর্পোরেটেড অবস্থায় থাকতে পারে। এইভাবে ইনকর্পোরেটেড অবস্থায় ফসফোলিপিডের বাইলেয়ারের মধ্যে এইভাবে কোলেস্ট্রল মলিকিউলগুলো থাকতে পারে। ঠিক আছে, এইভাবে কোলেস্ট্রল মলিকিউলগুলো দেখতে পাওয়া যায় ফসফোলিপিডের বাইলেয়ারের মধ্যে ইনকর্পোরেটেড অবস্থায়। এবং ঠিক আছে, তাহলে এটা কি, এটা হয়ে গেল কোলেস্ট্রল মলিকিউল, কোলেস্টেরল। এবং আমি তার সাথে বলেছিলাম যে কিছু কার্বোহাইড্রেট থাকে, এই কার্বোহাইড্রেটগুলো প্রোটিনের সাথে অ্যাটাচড অবস্থায় থাকতে পারে এবং লিপিডের সাথেও অ্যাটাচড অবস্থায় থাকতে পারে। তাহলে দেখা যায় যে এরকম কিছু কার্বোহাইড্রেট মলিকিউল যারা এইভাবে প্রোটিনের সাথে অ্যাটাচড অবস্থায় লিপিডের সাথে অ্যাটাচড অবস্থায় রয়েছে, এইভাবে লিপিডের সাথে অ্যাটাচড অবস্থায় রয়েছে। কিছু কার্বোহাইড্রেট মলিকিউল এইভাবে প্রোটিনের সাথে অ্যাটাচড অবস্থায় রয়েছে, এইভাবে প্রোটিনের সাথে অ্যাটাচড অবস্থায় রয়েছে। বোঝা যাচ্ছে? তাহলে এই যে কার্বোহাইড্রেট মলিকিউলগুলো লিপিডের সাথে অ্যাটাচড অবস্থায় থাকলো, টোটাল স্ট্রাকচারটাকে কী বলবো, টোটালটাকে কী বলছি গ্লাইকোলিপিড, গ্লাইকোলিপিড। এবং যে কার্বোহাইড্রেটটা প্রোটিনের সাথে অ্যাটাচড অবস্থায় থাকছে টোটালটাকে কী বলছি গ্লাইকোপ্রোটিন, গ্লাইকোপ্রোটিন। বোঝা গেল? তাহলে এই হচ্ছে একটা ওভারঅল সুপারফিশিয়াল ফ্রেমওয়ার্ক অফ সেল মেমব্রেন। ঠিক আছে, এইবারে আমাদের প্রত্যেকটা কম্পোনেন্ট সম্পর্কে অল্প অল্প করে একটু একটু করে জানতে হবে। তো সবার ফার্স্ট আমরা যেটা জানবো সেটা হচ্ছে একটা ফসফোলিপিড। তো দেখাই যাচ্ছে যেটা হচ্ছে একটা ফসফোলিপিড, এই যে একটা ফসফোলিপিড। এবার এই ফসফোলিপিডটাকে যদি আমরা একটু বড় করে এখানে দেখার চেষ্টা করি তাহলে কি দেখা যাবে যে ফসফোলিপিডটা কেমন। যদি এই ফসফোলিপিডটাকে একটু বড় করে এখানে দেখার চেষ্টা করা যায় তাহলে দেখা যাবে যে ফসফোলিপিডটার একটা হেড রয়েছে। একটু বড় করে দেখো এখানে যে একটা হেড রয়েছে, এরকম মাথার মতো একটা হেড রয়েছে ফসফোলিপিডটার। এবং তার সাথে সাথে দুটো কি রয়েছে, দুটো লেজ বা টেইল রয়েছে, এইভাবে দুটো টেইল রয়েছে। তাহলে একটা ফসফোলিপিড মলিকিউলের দুটো কম্পোনেন্ট, একটা হচ্ছে হেড এবং দুটো টেইল। এইভাবে একটা হেড থাকে, এইভাবে একটা হেড থাকে এবং তার সাথে সাথে কি থাকে, দুটো টেইল থাকে, এইভাবে দুটো টেইল থাকে। এবারে এখানে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আছে। ফার্স্ট পয়েন্ট হচ্ছে যে হেডটা হচ্ছে কি, হেডটা হচ্ছে হাইড্রোফিলিক, হাইড্রোফিলিক। হাইড্রো মানে হচ্ছে ওয়াটার, হাইড্রো মানে হচ্ছে ওয়াটার এবং ফিলিয়া বা ফিলিক মানে হচ্ছে লাভ। ঠিক আছে, তার মানে হাইড্রোফিলিক যারা তারা কি, তারা হচ্ছে গিয়ে ওয়াটার লাভিং কম্পোনেন্ট। তার মানে কি যে তারা পোলার কম্পোনেন্ট। ঠিক আছে, হাইড্রোফিলিক পোলার কম্পোনেন্ট নয়, এরা হচ্ছে গিয়ে কি না পোলারিটিকে অ্যাট্রাক্ট করে। বুঝে গেল? পোলারিটি বা কোনো পোলার কম্পোনেন্ট বা কোনো চার্জড কম্পোনেন্টকে এরা অ্যাট্রাক্ট করে, সেই জন্য এরা ওয়াটার মলিকিউলকেও অ্যাট্রাক্ট করে এবং সেই জন্য এদেরকে বলা হচ্ছে হাইড্রোফিলিক। আর যে টেইলের মতো পার্টটা রয়েছে এই পার্টটা হচ্ছে টোটাল পার্টটা কেমন,
টেলের মতো টোটাল পার্টটা কেমন? টোটাল পার্টটা হচ্ছে হাইড্রোফোবিক। ঠিক আছে, হাইড্রো মানে ওয়াটার, ইউ অলরেডি নো হাইড্রো মানে ওয়াটার, এবং ফোবিয়া মানে কি? ফোবিয়া মানে হচ্ছে ফিয়ার, মানে ভয়। ঠিক আছে, তাহলে টেল যেটা রয়েছে সেটা কি করছে, যে ওয়াটার বা যে কোনো পোলার মলিকিউল বা যে কোনো চার্জড মলিকিউলকে রিপেল করে, মানে তাদেরকে দেখে ভয় পায়। তাহলে এই হয়ে গেল দুটো কম্পোনেন্ট, একটা হচ্ছে হাইড্রোফিলিক কম্পোনেন্ট আর একটা হচ্ছে হাইড্রোফোবিক কম্পোনেন্ট। এরকম মলিকিউল যাদের মধ্যে এই দুটো হাইড্রোফিলিক এবং হাইড্রোফোবিক এই দুটো কম্পোনেন্টই থাকে তাদেরকে কি বলে? তাদেরকে বলে অ্যামফিপ্যাথিক মলিকিউল। যে সমস্ত এরকম মলিকিউল যাদের মধ্যে হাইড্রোফিলিক কম্পোনেন্ট এবং হাইড্রোফোবিক কম্পোনেন্ট এই দুটোই থাকে তাদেরকে বলা হয় অ্যামফিপ্যাথিক মলিকিউল। তাহলে এই ফসফোলিপিডটা কি? ফসফোলিপিড হচ্ছে একটা অ্যামফিপ্যাথিক মলিকিউল, ঠিক আছে, অ্যামফিপ্যাথিক মলিকিউল। তাহলে এর একটা হাইড্রোফিলিক হেড আছে, তাহলে এটা কি? এটা হয়ে গেল আমার হেড, এবং এই দুটো কি? এই দুটো হয়ে গেল টেল। তাহলে এর একটা হাইড্রোফিলিক হেড আছে এবং দুটো হাইড্রোফোবিক টেইল আছে। এইটা হচ্ছে একটা টোটাল ফসফোলিপিড মলিকিউল। এবং স্বাভাবিকভাবেই তোমাদের কোশ্চেন আসছে যে তাহলে ফসফেটটা কোথায় থাকে? ফসফেট গ্রুপটা কোথায় থাকে? ফসফেট গ্রুপটা আসলে এই হেডের মধ্যেই থাকে। ফসফেট গ্রুপটা কোথায় থাকছে? এই হেডের মধ্যেই থাকছে। ফসফেট গ্রুপটা এই হেডের মধ্যেই থাকছে। এবং ফসফেট গ্রুপটা কেমন? ফসফেট গ্রুপটা হচ্ছে নেগেটিভলি চার্জড। ফসফেট গ্রুপটা কেমন? ফসফেট গ্রুপটা হচ্ছে নেগেটিভলি চার্জড ফসফেট গ্রুপ। বোঝা গেল? তাহলে এইটা হয়ে গেল একটা টোটাল ফসফোলিপিডের মলিকিউল। এবং আমরা দেখতে পেয়েছি যে ফসফোলিপিডের মলিকিউল এখানে কীভাবে থাকছে? বাইলেয়ার ফরমেশনের মাধ্যমে থাকছে। তার মানে কি দেখা যাচ্ছে? যে একটা লিপিড বাইলেয়ারের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হাইড্রোফিলিক হেডগুলোই দুটো সারফেসের দিকে মুখ করে থাকে। মানে আউটার সারফেসের দিকেও হাইড্রোফিলিক হেড রয়েছে এবং ইনার সারফেসের দিকেও হাইড্রোফিলিক হেড রয়েছে। এবং হাইড্রোফোবিক যে টেইলস তারা ভয়ে থাকে। ভয় মানে কি? আউটার সারফেস বা ইনার সারফেস উভয় দিকেই কী রয়েছে? জলীয় পরিবেশ রয়েছে, আশেপাশে প্রচুর আয়ন্স রয়েছে, প্রচুর পোলার মলিকিউল রয়েছে। তাই এই যে টেইলসগুলো যারা হাইড্রোফোবিক ইন নেচার, তারা এই সমস্ত জলীয় পরিবেশ, এই সমস্ত পোলার এনভায়রনমেন্ট থেকে রিপাল্ড হয়ে নিজেদের দিকে মুখ করে মাঝখানের এই পোর্শনটা, এই পোর্শনটা তৈরি করেছে। কিন্তু ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে এইটাই যে যেহেতু সেল মেমব্রেনের যে ইন্টেরিয়ার বা সেল মেমব্রেনের যে ঠিক ইনার পার্টটা সেটা যেহেতু হাইড্রোফোবিক, তাই কোনো পোলার মলিকিউল, ইভেন ওয়াটার মলিকিউলও সহজে সেল মেমব্রেনের এক সাইড থেকে আরেক সাইডে ক্রস করে যেতে পারে না। কারণ তারা এই হাইড্রোফিলিক পোর্শনটা তো এটা তো ক্রস করে ফেলবে, তারপরে এই হাইড্রোফোবিক পোর্শনের মধ্যে তারা এন্টার করতে পারবে না এবং এই হাইড্রোফোবিক পোর্শনকে ক্রস করতে পারবে না। সেই জন্য একমাত্র লিপিড সলিউবেল সাবস্টেন্সই সেল মেমব্রেনের অ্যাক্রসে ইজিলি ডিফিউজড হতে পারে। কিন্তু তাছাড়া অন্যান্য যে সমস্ত পোলার বা অন্যান্য যে সমস্ত তোমার চার্জড পার্টিকেলস রয়েছে তাদের মুভমেন্টের জন্য কিছু প্রোটিন ক্যারিয়ার মলিকিউলের দরকার হয়। এবং এই প্রোটিন ক্যারিয়ার মলিকিউলগুলোই হচ্ছে আসলে এরকম কিছু ইন্টিগ্রাল প্রোটিন যারা অ্যাজ এ ক্যারিয়ার, মানে এখানে একটা ধরো চ্যানেল তৈরি হয়ে গেল এবং এই চ্যানেলের থ্রুতে সমস্ত মলিকিউলগুলো সেলের এক সারফেস থেকে আরেকটা সারফেসে যাতায়াত করতে পারে। ঠিক আছে, তাহলে এইভাবে প্রোটিন ক্যারিয়ারের থ্রুতে তারা যাতায়াত করতে পারে। কিন্তু লিপিড সলিউবেল না হলে তারা লিপিড মেমব্রেনের অ্যাক্রসে, লিপিড পার্টের অ্যাক্রসে কিন্তু ইজিলি মুভ করতে পারবে না। বোঝা গেল? এবার আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিছু প্রোটিনও রয়েছে, ইন্টিগ্রাল প্রোটিন রয়েছে, যেটা হচ্ছে গিয়ে টোটাল লিপিড বাইলেয়ারের মধ্যে এমবেডেড অবস্থায় রয়েছে, এবং কিছু পেরিফেরাল প্রোটিন রয়েছে যারা দুটো সারফেসের দিকে রয়েছে। এই যে ইন্টিগ্রাল প্রোটিনগুলো ল্যাটেরাল মুভমেন্ট করতে পারে। যেহেতু এই যে লিপিডগুলো রয়েছে, এই যে ফসফোলিপিড মলিকিউলগুলো রয়েছে, এই ফসফোলিপিড মলিকিউলগুলো একে অপরের সাথে কোনো বন্ডিং করে না। যেহেতু ফসফোলিপিড মলিকিউলগুলো একে অপরের থেকে ফ্রিলি অবস্থান করে, তাই ফসফোলিপিড মলিকিউলগুলোও মুভমেন্ট করতে পারে। মানে একটা ফসফোলিপিড মলিকিউল সে এদিকে যেতে পারে, এদিকে মুভ করতে পারে, ল্যাটেরালি মুভ করতে পারে। ঠিক আছে, এই ফসফোলিপিড মলিকিউল এইদিকে ল্যাটেরালি মুভ করতে পারে। ইভেন এইভাবেও এই ফসফোলিপিড মলিকিউল এই সাইডের দিকে এবং এই ফসফোলিপিড মলিকিউল এইভাবে এই দিকেও মুভ করতে পারে। এটা আমি একটুখানি ক্লিয়ার করে তোমাদেরকে দেখাই যে কীভাবে ফসফোলিপিড মলিকিউলগুলো মুভ করতে পারে। তাহলে দেখা যাচ্ছে, ধরা যাক এইভাবে 3টে ফসফোলিপিড মলিকিউল রয়েছে, তার মাঝখানে আরেকটা প্রোটিন রয়েছে এবং তারপরে আরেকটা ফসফোলিপিড মলিকিউল রয়েছে, এবং তার ঠিক নিচে এইরকমভাবেও আরও 3টে, মানে আরও টোটাল 4টে ফসফোলিপিড মলিকিউল রয়েছে। ঠিক আছে, এইভাবে রয়েছে ধরা যাক, এবং তার মাঝখানে কে রয়েছে?
তার মাঝখানে একটা প্রোটিন মলিকিউল রয়েছে, ধরা যাক এইভাবে একটা প্রোটিন মলিকিউল রয়েছে, তাহলে এদের মুভমেন্টটা কীরকম হতে পারে? এই ফসফোলিপিড মলিকিউল এইভাবে ল্যাটারাল দিকে যেতে পারে, ফসফোলিপিড মলিকিউলও এইভাবে ল্যাটারাল দিকে আসতে পারে, এই ফসফোলিপিড মলিকিউল এইভাবে ল্যাটারাল দিকে আসতে পারে, এবং ইন্টারেস্টিংলি এই ফসফোলিপিড মলিকিউলটা এই সাইডে, মানে এদের ফেস চেঞ্জ হয়ে যেতে পারে, এবং এই ফসফোলিপিড মলিকিউলটা এই সাইডে এইভাবেও মুভ করতে পারে। তাহলে যেটা ল্যাটারাল দিকে মুভ করছে এই ধরনের মুভমেন্টকে কী বলা হয়? এই ধরনের মুভমেন্টকে বলে ল্যাটেরাল মুভমেন্ট, ল্যাটেরাল মুভমেন্ট, ঠিক আছে। এবং এই ধরনের ফেস চেঞ্জিং মুভমেন্টকে কী বলা হচ্ছে? ফ্লিপ ফ্লপ মুভমেন্ট, ঠিক আছে। তাহলে ফসফোলিপিড মলিকিউলগুলো ল্যাটেরাল মুভমেন্টও শো করে অ্যান্ড ফ্লিপ ফ্লপ মুভমেন্টও শো করে, এবং যেহেতু এরা এরকম ল্যাটেরাল বা ফ্লিপ ফ্লপ মুভমেন্ট পারফর্ম করতে পারে, সেই জন্যই সেল মেমব্রেন এত ফ্লেক্সিবল এবং এত ইলাস্টিক ইন নেচার এবং এত ফ্লুইডিক ইন নেচার। ফ্লুইডিটিটা আসছে এই কারণেই। এবং মাঝখানে আমরা দেখতে পাচ্ছি একটা প্রোটিন মলিকিউল, এই যে একটা প্রোটিন দেখা যাচ্ছে, এটি যে ইন্টিগ্রাল প্রোটিন। তো এই ইন্টিগ্রাল প্রোটিন মলিকিউলগুলো যেহেতু সেল মেমব্রেনটা খুবই ফ্লেক্সিবল এবং সেল মেমব্রেনটা খুবই ফ্লুইডিক ইন নেচার, সেই জন্য ইন্টিগ্রাল প্রোটিন মলিকিউলগুলোও এইভাবে ল্যাটেরালি মুভ করতে পারে, ইন্টিগ্রাল প্রোটিন মলিকিউলগুলো এইভাবে ল্যাটেরালি মুভ করতে পারে, ঠিক আছে। তাহলে এটা কি? ল্যাটেরাল মুভমেন্ট অফ ইন্টিগ্রাল প্রোটিন। এটা কি? ল্যাটেরাল মুভমেন্ট অফ ইন্টিগ্রাল প্রোটিন। তবে একটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্ট তোমরা এখানে নোট করে নাও, একটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্ট, প্রোটিনগুলো ল্যাটারালি মুভ করতে পারে ঠিকই, কিন্তু প্রোটিনগুলো ফ্লিপ ফ্লপ মুভমেন্ট করতে পারে না, অর্থাৎ প্রোটিন ফেস চেঞ্জিং মুভমেন্টটা করতে পারে না, ঠিক আছে। তাহলে প্রোটিন ক্যান অনলি পারফর্ম দ্য ল্যাটারাল মুভমেন্ট, প্রোটিনস ক্যান্ট ডু ফ্লিপ ফ্লপ মুভমেন্ট, প্রোটিনস ফ্লিপ ফ্লপ মুভমেন্ট করতে পারে না। তাহলে এই হয়ে গেল তোমার সেল মেমব্রেনের টোটাল যে ফ্লুইডিক নেচারটা, সেটা একটু শর্টে সংক্ষিপ্তভাবে আমি বোঝালাম, যেখানে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট এবং ল্যাটারাল মুভমেন্টটা কী এবং এই মুভমেন্টটা কীভাবে হচ্ছে। এবং একটা কথা আরেকবার বলছি যেটা খুবই মানে গুরুত্বপূর্ণ, যে মুভমেন্টটা কেন পসিবল, কারণ এই যে দুটো লিপিড মলিকিউলকে তোমরা দেখতে পাচ্ছ পাশাপাশি থাকছে, তারা কিন্তু কোনো বন্ডের সাহায্যে যুক্ত অবস্থায় থাকে না, ফ্রিলি অবস্থান করে, এবং সেই জন্যই সেল মেমব্রেন এত ফ্লুইডিক ইন নেচার হয়। এইবারে তোমাদের মোজাইক প্যাটার্নটা কীভাবে তৈরি হচ্ছে সেটা একটু দেখাবো। তো ইম্যাজিন করো যে সেল মেমব্রেনের একটা সুপিরিয়র ভিউ নেওয়া হচ্ছে, মানে উপর থেকে যদি সেল মেমব্রেনকে দেখা যায় তাহলে কি দেখা যাবে? যে অনেকগুলো এরকম হেড দেখা যাবে, এবং তাদের টেইলটা এই বরাবর নিচের দিকে রয়েছে টেইলটা, ঠিক আছে। তাহলে এরকম অনেকগুলো হেড দেখতে পাওয়া যাবে, এরকম অনেকগুলো ফসফোলিপিডের হেড দেখতে পাওয়া যাবে, ঠিক আছে। এরকম অনেকগুলো ফসফোলিপিডের হেড দেখতে পাওয়া যাচ্ছে, বোঝা যাচ্ছে এইভাবে। এবং এই হেডের মধ্যে মাঝখানে এইভাবে প্রোটিন মলিকিউল দেখতে পাওয়া যাবে, প্রোটিন মলিকিউলের পার্টগুলো দেখতে পাওয়া যাবে। এইভাবে হেডের মাঝখানে কী থাকবে? প্রোটিন মলিকিউল থাকবে, প্রোটিন মলিকিউলগুলো থাকবে। কিছু প্রোটিন মলিকিউলগুলো হেডের উপরেও থাকবে, যারা হচ্ছে পেরিফেরাল প্রোটিন মলিকিউল, ঠিক আছে। তাহলে সুপিরিয়র ভিউ থেকে দেখলে, উপর থেকে দেখলে সেল মেমব্রেনকে এরকম দেখায় এবং দেখে মনে হয় যে এই প্রোটিনগুলো একটা মোজাইক প্যাটার্ন তৈরি করেছে। তো সেই জন্য এটাকে বলা হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। যেমন পুরনো দিনের বাড়িগুলোতে গেলে সেখানকার মেঝেতে যেমন মোজাইক দেখতে পাওয়া যায় পাথরের, তেমনই এখানে দেখা যাচ্ছে যে প্রোটিনগুলো সেই রকমই একটা মোজাইক ডিজাইন তৈরি করেছে, যেভাবে এই ছবিটার মধ্যে দেখা যাচ্ছে। তো এই জন্য এই টোটাল মডেলটাকে কী বলা হয়েছে? ফ্লুইড মোজাইক মডেল। ফ্লুইডিটিও রয়েছে এবং মোজাইক প্যাটার্ন তৈরি হয়েছে বাই প্রোটিন মলিকিউলস। তাহলে এটা কি দেখা যাচ্ছে? মোজাইক প্যাটার্ন ফর্মড বাই প্রোটিনস, ঠিক আছে। এইবারে লাস্টলি আমি যে কথাটা বলবো যে কার্বোহাইড্রেট, ঠিক আছে। আমরা দেখেছিলাম যে কার্বোহাইড্রেট থাকছে, এই কার্বোহাইড্রেটগুলো গ্লাইকোপ্রোটিন হিসাবে বা গ্লাইকোলিপিড হিসাবে প্রেজেন্ট ইন দ্য সারফেস অফ দ্য সেল, যেটা আমরা এই ছবিটায় দেখেছি। যে কার্বোহাইড্রেটগুলো কোথায় থাকছে? এই কার্বোহাইড্রেটগুলো সারফেস, আউটার সারফেস বা জেনারেলি আউটার সারফেস এবং ইনার সারফেসেও মেনলি কিছুটা থাকতে পারে। তাহলে জেনারেলি কোথায় থাকছে? আউটার সারফেসে থাকছে, প্রেজেন্ট ইন আউটার সারফেস। এবং আউটার সারফেসে থাকা এই সমস্ত কার্বোহাইড্রেটগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ আউটার সারফেসে অবস্থান করে এর একটা কার্বোহাইড্রেটের একটা লেয়ারই তৈরি করে ফেলে, এবং সেই লেয়ারটাকে বলা হয় গ্লাইকোক্যালিক্স। এই গ্লাইকোক্যালিক্স লেয়ারটা
প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সেলের আইডেন্টিটি বহন করে। এই গ্লাইকোক্যালিক্সগুলো কী করছে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সেলের আইডেন্টিটি বহন করে এবং এই গ্লাইকোক্যালিক্সের মধ্যেই থাকে মেজর হিস্টোকম্প্যাটিবল কমপ্লেক্স, যেটা একটা সেলের আইডেন্টিটি বহন করে। ঠিক আছে, তো গ্লাইকোক্যালিক্সটা কী করছে না, আইডেন্টিটি মার্কার অফ দ্য সেল। তাহলে এই কার্বোহাইড্রেটগুলো কী করছে, দেয়ার আইডেন্টিটি মার্কার অফ দ্য সেল, আইডেন্টিটি মার্কার অফ সেল। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল আমাদের টোটাল যে সেল মেমব্রেনের একটা ফ্লুইড মোজাইক মডেলের ওভারভিউ ইন এ সিম্পলিফাইড ওয়ে, যাতে তোমরা খুব শর্ট টাইমে ব্যাপারটাকে একটু কভার করে নিয়ে রিকল করতে পারো। সেই জন্য এই জিনিসটা খুবই এফেক্টিভ হবে। ঠিক আছে, এই ব্যাপারে যদি তোমাদের কোনো ডাউট থাকে তাহলে তোমরা এটা আমাদেরকে জানাবে এবং এটা ভালো করে তোমরা ছবিগুলো এঁকে নেবে। এই যে পোর্শনটা ফ্লুইড মোজাইক মডেলের, এই পোর্শনটা খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা বহুবার পরীক্ষায় এসেছে এবং এখান থেকে কমপ্লিকেটেড কোশ্চেনও তৈরি হতে পারে। মেইনলি এই ফ্লিপ ফ্লপ মুভমেন্ট, ল্যাটারাল মুভমেন্ট এবং এই ফসফোলিপিডের স্ট্রাকচার, এই পোর্শন থেকে কমপ্লিকেটেড কোশ্চেন্সও হতে পারে। তাই যখন তোমরা নিটের জন্য পড়ছো, সেই কারণে এই পোর্শনটাকে ভালো করে কভার করতে হবে। ঠিক আছে, তাহলে আজকে এই ভিডিওটাই এই অবধি।